ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া আফরিন নিশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং যুক্ত হবেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। আমি শুরুতেই সাইফুর রহমান তপন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা আলোচনা করতে চাই দুটো বিষয় নিয়ে। আজ প্রথম বিষয়টা আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন দেশ ও বিদেশ থেকে ভোট বানচালের চেষ্টা করবে বড় শক্তি, তাই সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আপনার কাছে জানতে চাই যে বড় শক্তি আসলে কারা যারা ভোট বানচালের চেষ্টা করবে? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা সেটা হলো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি একদম ওনার এই ক্ষমতা গ্রহণের শুরু থেকে আজ পর্যন্ত ওনার কথাগুলো যদি খেয়াল করেন, বক্তব্যগুলো যদি খেয়াল করেন, উনি কিন্তু ইভেন কম্পারেটিভ ডিগ্রিতেও কথা বলতে পারেন না। তিনি সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে কথা বলেন। সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ, মানে কথা ছাড়া উনি কিন্তু বলতে ইলেকশন নিয়ে কথা উনি বলছেন যে এটা নাকি ইতিহাসের সবচেয়ে সুন্দর ইলেকশন হবে, অথচ মানুষের মধ্যে এই নিয়ে কোনো সংশয় মানুষের মধ্যে। আবার তিনি যখন বলছেন যে ইলেকশনকে বন্ধ করে দেওয়ার মতো কিছু শক্তি সক্রিয় হচ্ছে, এবং সেটাকেও তিনি কিন্তু সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছেন যে মহা বড় শক্তি, দেশে বিদেশে মহা বড় শক্তি। উনি কিন্তু কখনোই পজিটিভ ডিগ্রি তো নাই, কম্পারেটিভ ডিগ্রিতে উনি কথা বলতে পারেন না। উনি সবসময় সুপারলেটিভ ডিগ্রিতে কথা বলেন। আমাদেরকে যখন কথার ব্যাখ্যা যখন আমরা করব, এই কথার যখন আমরা তৈরি করব, তখন আমাদেরকে একটু নিজের মতো করে বুঝে নিতে হবে সেটা। এখন আমি যেটা বলছি সেটা হলো যে এখন আমি যদি প্রশ্ন করি যে উনি কেন এই কথাটা বলছেন, উনি কথা বলছেন কখন? যখন গতকালকে জাতীয় ঐকমত্য কমিশন তারা, আমি বিএনপির যে শ্রদ্ধেয় নেতা সালাউদ্দিন সাহেবের মতো করে বলতে চাই যে ওনারা মির্জা ফখরুল সাহেবের মতো অত্যন্ত ভদ্রলোক, যিনি কিছুদিন আগে দিয়েছেন সরকার প্রতারণা করছে রাজনৈতিক দল ও জনগণের সাথে, এর পরেও আর কি কোনো শক্তি লাগে বন্ধ করার জন্য? যখন আপনি এই ধরনের একটা সুপারিশমালা দিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে মোরগ যুদ্ধের মতো লাগিয়ে দেন, আপনি সমন্বয় না করে যখন তাদেরকে পরস্পরের বিরুদ্ধে লাগিয়ে দেয়, তখন কি ইলেকশন বন্ধ করার জন্য বাইরের কোনো শক্তি লাগে? আমি মনে করি বাইরের কোনো শক্তি লাগে না সেটা। ফলে বুঝতে হবে কিন্তু উত্তরটা আগামীকাল হয়তো তিনি বলবেন আপনারা সবাই আসেন, প্রদর্শনী তৈরি করুন, না হলে তো এই গণতন্ত্র শেষ হয়ে যাবে ইত্যাদি শেষ হয়ে যাবে। এই কারণে বলছে যে এই বছর প্রায় 1.5 বছর হয়েছে, এই বছরে আমাদের বুঝতে বাকি নেই তার কি মানে, ফলে কথাগুলোকে গুরুত্ব কিছু নেই। দিচ্ছি ইলেকশনটাকে উনি নিজেই বন্ধ করছেন। ওনার যে টিমই কিন্তু ইলেকশনটাকে বন্ধ করার জন্য হাজার চেষ্টা এখানে হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে করে ফেলছে, পরস্পর দিচ্ছে। না জাতীয় নির্বাচন না প্রশ্ন তুল বিবেচনে তিনি জাতিকেও বিভক্ত করে ফেলছেন। তো ফলে প্রয়োজন হয় না ইলেকশনকে বন্ধ করে দেওয়ার জন্য। তার উপরে, তার গভর্নমেন্টের উপরে, তার টিমের উপরে ফোকাস থাকতে হবে। আমরা ভুল করবো, ভুল বার্তা গ্রহণ করবো, ভুল বার্তা আমরা দেব,
এবং ভুল সময় আমরা যাব। আমাদের ফোকাসটা সেখানে করতে কিন্তু হবে। সাইফুর রহমান ইলেকশন তপন, আমরা চাই, যেটা বলা হচ্ছে ইলেকশন যে সেখানে আদায় দেশে করতেই এবং হবে। দেশের বাইরে থেকে ভোট বানচালের চেষ্টা করা হবে। দেশের ভেতরে তো আপনি এক ধরনের শঙ্কার কথা জানালেনই, দেশের বাইরে থেকে আসলে কোন শক্তি ভোট বানচালের চেষ্টা করবে? দেশের বাইরে থেকে কোন শক্তি আমি তো দেখছি না। আপনি গতানুগতিক কায়দায় আপনি ভারতের কথা বলছেন। আমি একজন রাজনৈতিক মানে রাজনীতিতে আমার অভিজ্ঞতা আছে, রাজনীতি নিজে পর্যবেক্ষণ করছি, লিখছি। আমি এটুকু বলতে পারি জি যে এখনো পর্যন্ত বাইরের কোন শক্তির এখানে হস্তক্ষেপ করার মতো ক্ষেত্র এখনো তৈরি হয় নাই। জি, অসংখ্য ইন্টারনাল ধন্যবাদ যে আপনাকে। এই ফোর্সটা জায়গাটা লাগে আমি একটু সেই ফোর্সটা এখনো তৈরি হয়। সাইফুর রহমান তপন, আমি এই জায়গায় একটু ইলিয়াস খানের কাছে আসতে চাই। ইলিয়াস খান, আমি আপনার কাছে জানতে চাই যে আমি আসলে বলছিলাম এবং সাইফুর রহমান তপনও আসলে বলছিল যে দেশের ভেতরে আসলে আগে জাতীয় নির্বাচন নাকি গণভোট, এই জাতীয় নির্বাচন গণভোট নিয়ে এক ধরনের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক রকমের বিভেদ তৈরি হয়েছে। আজ আবার ডক্টর ইউনূস তিনি বলেছেন যে ভোট বানচালের জন্য দেশ এবং বিদেশ থেকে বড় একটি বড় শক্তি চেষ্টা করবে এবং তিনি বলেছেন যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি সর্বোচ্চ নির্দেশ দিয়েছেন। আপনার কাছে জানতে চাই যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করার মতো সেই সক্ষমতা আমাদের রয়েছে কিনা? না, সবচেয়ে খারাপ পরিস্থিতি তো মোকাবেলা করার আমাদের পরিস্থিতি আছে, নেই। আমরা চাই যে নির্বাচনটি সঠিক সময় হোক, বাট একটি বড় শক্তি চাচ্ছে, যেটা তপন ভাই বলেছেন, নির্বাচন বানচাল করা। বিদেশে কিনা জানি না, দেশে একটি শক্তি কিন্তু আছে। তারা মনে করছে তারা যদি সময় পায় তাদের আধিপত্য আরো বজায় রাখতে পারবে, তারা আরো বেশি দিন ক্ষমতা। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের আমলে তারা আরো বেশি ক্ষমতা এনজয় করতে পারবে। কারণ ইতিহাসে 54 বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিছু দল এখন সর্বোচ্চ ক্ষমতা এনজয় করছে, তারা সবচেয়ে ভালো আছে। সুতরাং তারা অনেকে বলেন যে তারা যদি সময় পায়, তারা মনে করছে তারা নির্বাচনটিকে তাদের পক্ষে আরো নিতে পারবে, যাতে তাদের বেশি সিট পায়, এটা চেষ্টা করছে। বাট এটা তো ঠিক না আসলে। কারণ আমরা জানি, আপনি দেখবেন শুরু থেকেই নানা শক্তি নির্বাচন বাতিল করার চেষ্টা করছে। আমরা প্রথম দেখেছি কি, তারা বলেছে যে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে, এবং স্থানীয় সরকার নির্বাচন হতে হলে কি হবে, আমরা শুনেছি যে তারা বলেছে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সরকার নির্বাচন হবে। কেন? তারা আগে পরীক্ষা করতে চায় যে নির্বাচন কমিশন কিভাবে কাজ করছে বা কিভাবে কাজ করতে পারে, তাদের কতটা সক্ষমতা আছে। এই যুক্তি তারা স্থানীয় সরকার নির্বাচন, ধরুন আমি 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 একটু বলি, তারা স্থানীয় সরকার নির্বাচন কমিশনকে দিয়ে করালো যে দলগুলো এখন আছে, আমি নাম ধরেই বলে এনসিপি বা অন্য যে দল আছে, তারা একটা সিটও বাংলাদেশ পাবে না, একটা মেম্বার চেয়ারম্যানও জিতবে না বাংলাদেশ। তাহলে কি তারা বলবে যে নির্বাচন ঠিক মতো হয়নি? তাহলে কি নির্বাচন কমিশনকে বাদ দিব, নতুন নির্বাচন কমিশন আনবো? নতুন নির্বাচন কমিশনে আজ যদি আনি, সেই নির্বাচন কমিশনের পরীক্ষা করার জন্য আমার কিন্তু একটা স্থানীয় সরকার নির্বাচন লাগবে, তখন কিন্তু আর স্থানীয় সরকার নির্বাচন আর লাগবে না। সুতরাং তারা কিভাবে পরীক্ষা করবে? এটি আসলে নির্বাচন পেছানোর কৌশল। তারপর সেকেন্ডলি তারা কি বলেছে যে পিআর, যেটা বাংলাদেশের সম্পূর্ণ অবাস্তব। আমি বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল মাত্র 18 কিলোমিটার, চিকেন নেক জানেন তো নিশ্চয়ই আপনার, আমরা সাউথ এশিয়ান কান্ট্রি। হ্যাঁ, সে নেপালে 17 বছরে 15 বার সরকার চেঞ্জ হয়েছে, 15 বার, 15 টাইমস। 17 বছরে 15 বার চেঞ্জ হওয়া মানে এক বছরে একটু সময়, এই 4-5 দিন, এই সময় সরকার চেঞ্জ হয়েছে। এটা আমাদের বাংলাদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এই পিআর সিস্টেম হতে হবে, কিন্তু সেটা হয়নি। তারপর কি বলেছে সর্বশেষ, যে স্থানীয় সরকার আনা ভোট, কি যেন নির্বাচন, কি যেন চায় তারা, এই যে আমি ভুলে গেছি, গণভোট। গণভোট। তারা যে গণভোট চাচ্ছে, গণভোট কি এখন বাংলাদেশ সম্ভব? আমি কেন করবো গণভোট? আমরা যদি গণভোট করতে চাই, মনে আছে বাংলাদেশ 3টি গণভোট হয়েছে। থার্ড গণভোট হয়েছিল বেগম খালেদা জিয়া আমলে, এবং 35% ভোট পড়েছিল। আমরা গণভোট কেন করব? আমরা যদি গণভোট করি,
সেখানে তো ভোট দেওয়ার কোনো আগ্রহ থাকবে না যে ভোট কিভাবে দিব। এবং এটা কিন্তু টাইম কনজিউমিং। আমি কিন্তু ভোটারদের বোঝাতে হবে যে হোয়াট ইজ গণভোট। এই যে স্থানীয় সরকার নির্বাচন, সরি, এই যা- জাতিসংঘ নির্বাচন কিভাবে হবে, এই যে জুলাই সনদ, মূলত গণভোট হচ্ছে জুলাই সনদকে কেন্দ্র করে। জুলাই সনদটা কিভাবে হবে এটি যদি আমরা আগে মানুষকে না বোঝাই, তাহলে তো গণভোট ঠিকভাবে তারা ভোট দিতে পারবে না। টেক লং টাইম। এবং আপনি জানেন যে গত 17.5 বছর দুর্বিনীত শাসন চলেছে। এদেশে টাকা পাচার করা হয়েছে, নানা কিছু, ব্যাংক লুটপাট করা হয়েছে, নানা কিছু হচ্ছে। এই অবস্থায় আমরা যদি আবার একটা গণভোট করতে চাই, এটা কিন্তু টাইম কনজিউমিং, মানুষকে বোঝানোর জন্য, এবং অর্থনৈতিক বিষয় আছে এখানে। আজকে তো আমি জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তিনি কিন্তু বলেছেন যে গণভোটের তারিখ যত পেছাবে নির্বাচন তত পেছানোর সম্ভাবনা তারা দেখছেন। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর ফিরে এসে আমরা আলোচনা করব। সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে আজ অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। এবারে বিরতির পরে আমি আবারও আপনার কাছে আসতে চাই। জুলাই সনদ নিয়ে বিএনপির অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে নোট অফ ডিসেন্ট পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। এভাবে ঐক্য হতে পারে না, এটা জনগণের সাথে একরকম প্রতারণা, এটা বলেছে বিএনপি। আর জামাত বলছে গণভোট আয়োজন দেরি হলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আবার অন্যদিকে এনসিপি আশঙ্কা করছে যে বিএনপি গণভোটের বানচালের চেষ্টা করতে পারে। আপনার কাছে জানতে চাই যে এই যে বিএনপি তারা বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি আজকে বলেছেন যে যেই দলিলে তারা স্বাক্ষর করেছিলেন সেটি হুবহু নেই। আপনার কাছে জানতে চাই যে এই যে দলগুলোর মধ্যে এক ধরনের মতানৈক্য, এটা আসলে জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা? নিশ্চয়ই প্রভাব তো ফেলবে। এটা প্রথম কথা হলো যে মানে এই দিন প্রায় 1 বছর ধরে তারা আলোচনা করলেন। ঐকমত্য কমিশনের সভায় 30টা দল আলোচনা করলো। তো আলোচনার যে টার্মস অফ রেফারেন্স আমরা যেটাকে বলি, সে টার্মস অফ রেফারেন্সে ছিল যে রাজনৈতিক দলগুলো, এটার নামই তো ঐকমত্য কমিশন, কনসেনসাস কমিশন, জি, যে রাজনৈতিক দলগুলো যে পয়েন্টে একমত পোষণ করবে সবাই সেই পয়েন্টটাই গৃহীত হবে, সংস্কারের জন্য সেটাই গৃহীত হবে। এই ছিল কথা। পরবর্তীতে বলা হলো যে না, এই যে ঐকমত্য কমিশন যে পয়েন্টগুলো প্রস্তাব করেছে সংবিধান সংশোধনের জন্য বা সংস্কারের জন্য, এই পয়েন্টগুলোতে বলা হলো যে কেউ যদি আপত্তি হয়, সেটাও বিবেচিত হবে। সেগুলো তখন কনসেনসাস হিসেবে গ্রহণ করা হবে না, ঐকমত্য হিসেবে গ্রহণ করা হবে না। সেগুলো ওই দলগুলোর ইলেকশন ম্যানিফেস্টো যেটা আছে, সেই ম্যানিফেস্টো তারা ক্ষমতায় গেলে সেগুলো তারা বাস্তবায়ন করবে অথবা বাস্তবায়ন করবে না। এটা একেবারে একটা মানে সরল প্রস্তাব ছিল। কিন্তু এখন যে যে সুপারিশমালা, চূড়ান্ত সুপারিশমালা হিসেবে যেটা প্রধান উপদেষ্টার কাছে কালকে হস্তান্তর করা হলো, সেখানে বলা হচ্ছে সংবিধান সনদ বাস্তবায়ন আদেশ যেটাকে বলা হচ্ছে, এই ধরনের আদেশ সংবিধানের এটা কোনো অস্তিত্ব নাই, সংবিধান বহির্ভূত একটা ধারণা। দ্বিতীয় বিষয় হলো যে সেখানে বলা হচ্ছে যে আপত্তি যেগুলোতে দেওয়া হয়েছে সেগুলো বিবেচিত হবে না। কেন? কারণ জনগণের দরবারে চলে যাওয়া হবে সরাসরি, জনগণ এগুলো অনুমোদন করলে রাজনৈতিক দলের আপত্তি এখানে থাকবে না। তাহলে রাজনৈতিক দলগুলো এত এই যে 1 বছর ধরে তারা অসংখ্য বৈঠক করে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছিল, ডাকা হলো কেন? অর্থাৎ গল্প সরিয়ে নেওয়া হচ্ছে, বারবার গল্প সরিয়ে নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া তো প্রতারণা তো কমই ফেলেছেন। ফখরুল সাহেব যে এটা বলেছেন যে এটা রাজনৈতিক দল এবং জনগণের সাথে প্রতারণা, আমি বলেছেন এটা ভদ্র ভাষা ব্যবহার করেছেন। আমি বেশি ভাষা ব্যবহার করা উচিত ছিল। কমিশনের
যে ভিতরের কাজটা করলেন সেটার প্রতি সেটা। এবং এই কারণে যেটা হচ্ছে, এই যে জামাত এনসিপি তারা সুযোগ পেয়ে যাচ্ছে, যেখানে গোটা জাতির প্রত্যাশা হলো ক্ষমতা হস্তান্তর, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আপনি ভালো করে জানেন যে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটিতে যাদের সাথে আমাদের কানেক্ট আছে, তারা অনেকেই ওয়েট করছে গভর্নমেন্টের সাথে তারা কাজ করবে। আইএমএফ বলেছে, আইএমএফ ইনস্টলমেন্ট দিচ্ছে না, তারা চায় যে নির্বাচিত যে আশা করি সরকার আসলে ইনস্টলমেন্ট দেওয়া হবে। ইনস্টলমেন্ট দিবে। তাহলে আমরা কি যত দ্রুত পারা যায় হবে সেটা। কিন্তু এখন এই ঐকমত্য কমিশনের এই সমস্ত চালাকির কারণে বা প্রতারণার কারণে এখন যেটা দেখা যাচ্ছে যে কিছু কিছু রাজনৈতিক দল এই সুযোগটা পেয়ে যাচ্ছে, নির্বাচন একটা দেখানোর একটা সুযোগ পেয়ে যাচ্ছে। সেখান থেকে গণভোটকে নিয়ে আসা হচ্ছে, যে গণভোট সম্পর্কে জনগণের ধারণা নাই কিভাবে গণভোট দিতে হবে, কোন পয়েন্টে গণভোট দিতে হবে, না দিবে। জি, এই গণভোটের বিষয়টাই আমি আসবো সাইফুর রহমান তপন। আমি একটু যেতে চাই ইলিয়াস খান আপনার কাছে। সাইফুর রহমান তপন আসলে যেমনটা বলছিলেন যে এই যে ঐকমত্য কমিশনের ভূমিকা নিয়ে তিনিও আসলে প্রশ্ন তুলেছেন, এবং সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এতদিন তারা মনে করতেন জাতীয় ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু মনে হচ্ছে ঐকমত্য কমিশন সরকার এবং আরও 2 থেকে 3টি রাজনৈতিক দল একই পক্ষ, আমি বিপক্ষে বলতে বিএনপি বিপক্ষে খেলেছিল মনে হচ্ছে। তো আপনার কাছে জানতে চাই যে ঐকমত্য কমিশনের যেই ভূমিকা সেটা নিয়ে আসলে আপনার মতামত কি? ঐকমত্য কমিশন, দেখুন বিএনপি অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন জি, ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে। সেই নোট অফ ডিসেন্ট গুলো আবার জুলাই সনদের যে সুপারিশ সেখানে নেই এমনটাই বলছে বিএনপি। এটা তো অ্যাবসার্ড, এটা চিন্তাই করা যায় না। এটা মনে হচ্ছে বিএনপিকে তা ইগনোর করছে, তার কোনো বিশেষ দলকে সমর্থন করছে। এটা তো ঐকমত্য কমিশনের কাছে আমার প্রত্যাশা করি না। যে ভুইফোর দল, তারা মনে করছে অনেক বড় দল, তাদের 1% সমর্থন বাংলাদেশে নেই, কিন্তু তারা ঐকমত্য কমিশন তাদের কথা বলছে। তো এটা তো হয় না। এটা তো ঐকমত্য কমিশন যদি সর্বোচ্চ অনৈক্য সৃষ্টি করে সেটা তাহলে কিন্তু বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হবে। আপনি জানেন নিশ্চয়ই, আমি যদি ভুল না জেনে থাকি, এবং আপনিও জানেন নিশ্চয়ই, এবং এই অনুষ্ঠান যারা দেখছেন তারাও জানেন, গত 15.5 বছর ধরে এবং আগে 2 বছর যে তথাকথিত ওয়ান সরকার ছিল, তারা কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে ধরেছিল, সর্ব অবস্থায় বিপন্ন করেছে। মানুষের ভোটাধিকার ছিল না, মানুষ গুম হয়েছে, মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মানুষ শয়ে শয়ে মামলা ফেস করেছে। আমরা তো নতুন কিছু চেয়েছিলাম, আমরা তো ভালো কিছু চেয়েছিলাম। আমি খুব হতাশ হয়েছি। আপনি নিশ্চয়ই আমার সাথে দ্বিমত হবেন না যে এইগুলো তারা করেছে বিশেষ বিশেষ দলের 1% সমর্থন নাই। বাট খুব দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের মিডিয়ায় 2টি দলের নাম বলার পরে বিএনপি এবং জামাত, এরপরে তাদের নাম উচ্চারিত হয়, বাট তাদের কোনো সমর্থন নাই। তারা কিন্তু, আমরা খুব ফেড আপ হয়েছি যে আগে যখন তপন ভাই কিন্তু তিনি দীর্ঘদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আগে যারা আন্দোলন করেছে তারা কিন্তু আন্দোলনের বিজয়ের পরে টেবিলে ফিরে গিয়েছে। তারা কিন্তু বিভিন্ন এবার যারা আন্দোলন করেছে 2024-এ, তারা কিন্তু সচিবালয়ে ফিরে গেছে। সচিবালয়ে বিভিন্ন তদবির, বিভিন্ন পদ তারা বাগিয়ে নিয়েছে। এটা কিন্তু আগে বাংলাদেশ কোনোদিন ছিল না। তখন আমি কি ঠিক কিনা? আমার নিশ্চয়ই মনে আছে যে 69-এর গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা টেবিলে ফিরে গেছে। 90-এর গণ অভ্যুত্থান, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তপন ভাই তখন সামনের সারির নেতা একজন, আমরা কিন্তু আবার টেবিলে ফিরে গেছি। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে তারা কিন্তু সচিবালয়ে ফিরে গেছে। এবং আপনি নিশ্চয়ই আপনি জানেন যে শেখ হাসিনার 15.5 বছরে তারা একজন পিয়ন 400 কোটি টাকা ইনকাম করেছেন, আমি নামটা ভুলে গেছি, চাঁদপুর বাড়ি। এই যে আন্দোলন যারা করেছে, যারা দাবি করে সব আন্দোলন তারা করেছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য যেগুলো আছে, তারা কিন্তু সজীব ভুঁইয়ার পিএস থেকে 325 কোটি টাকা 3 মাসে কামাই করছেন, এরকম অভিযোগ কিন্তু আছে। আবার সেক্ষেত্রে আসলে প্রশ্ন থেকেই যায় যে বৈষম্য আসলে গেল কিনা সমাজ থেকে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় আজ একেবারেই শেষ।
এই ছিল সংবাদ সম্প্রসারণ, ডিবিসির সঙ্গেই থাকুন।